দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুর গুলি পায় চরণ, আমি পাই না তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ মকর সংক্রান্তিতে আমার প্রণাম নেবে সবাই, বিশেষ করে আমার বাবা মা, আমার আত্মীয় পরিজনরা আমার প্রণাম নেবেন, এবং ছোটদের জন্য রইল অশেষ অশেষ ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তা আজকে ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করলাম, আমি আমার ছেলে। এই মকর সংক্রান্তির সকালবেলায় স্নান টান হয়ে গেছে, স্নান করে পুজো করাও হয়ে গেছে। তো ভাবলাম ভেবেছিলাম যে ব্লগটা আমরা করব উইকলি বা মান্থলি, যেহেতু আমার ছেলে পরীক্ষা হবে কদিন পরে, সেই জন্য প্রিপারেশনটা নেব না করে হঠাৎ করে মনে হলো একটা ব্লগ তৈরি করার কথা। তো আমরা মকর সংক্রান্তি যেহেতু স্পেশাল, ওই রকম জন্যই, মানে ওই কারণের জন্যই আমরা ব্লগটা আজকে তৈরি করছি। তো করলাম মানে টুকটাক আর কি, একটা ছোট্ট 4 লাইনের গান গেয়ে, জানি গলাটা আমার ঠিক না, তবুও অত রেয়াজও করি না, কোনোদিনও গানও শিখিনি, এমনি নিজের গলাতে যেটুকু হয়, তো সেই গানটা দিয়ে আমি আজকে আমাদের সকালটা শুরু করলাম। তো আমার ছেলে পাশে বসেই আছে, দেখতেই পাচ্ছেন। আর এবারে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমি প্রথম যে ব্লগটা 2 দিন আগে বানিয়েছিলাম, তার অনেক শুভেচ্ছা ভালোবাসা পেয়েছি। দেখেওছি, আমাকে মানে দেখতে পেলাম যে অনেক ভিউয়ার্সরা দেখেছে, কিন্তু যারা দেখেনি তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে শেয়ার লাইক করবেন এবং কমেন্টও করবেন। এই না যে আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে হয়তো কমেন্ট করবেন, যেহেতু আমরা নতুন তার জন্যই বলা আর কি, যে যদি কোনো ভুল টুল হয় তাহলে সেটাকে দেখে বলবেন যে হ্যাঁ এটা তুমি পাচ্ছ না, ওটা পাচ্ছ না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তার মকর সংক্রান্তির সকাল, তো সকালটা তো শুরু হয় স্নান করে, পিঠে পার্বণ দিয়ে শুরু হয়। তো আমি দেখাবো, সারাদিনই রয়েছি, কি করছি না করছি, হয়তো পুরোটা দেখাতে না পারলেও কিছু অংশ আপনাদের দেখাবো বা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমি। তো এই হলো আমাদের সকাল। এরপর আমি আমার ছেলেকে মানে খেতে দেবো, যেহেতু পুজোটা বেসিক্যালি পুজোটা ওই করে ঘরের, আমিও করি। তা আমি যখন আমরা দুজন মিলিয়েই পুজোটা করি, তো ও ফার্স্টে স্টার্টিংটাও পুজোটা ও করে ঘরে, তারপরে আমি ওর সঙ্গ দিই। তো এই আজকের দিনও তাই হয়েছে, ও প্রথমে স্টার্ট করেছে, আমি শুরু, তারপর শেষ করলাম। কারণ ঘরটা শুধু ঘর দিলেই তো হয় না, ঘরের সঙ্গে সঙ্গে অনেক কাজও থাকে, মেনটেন করতে হয়। তো সারাদিন সকাল থেকে উঠে ঘরটাকে কী করে ঠিকঠাক রাখবো, যেটুকুই আছে যতটুকুই আছে ওটাকে ঠিক করে রাখার জন্য সকাল থেকে আমাকে প্রিপারেশান নিতে হয়, রেডি করতে হয় ঠিকঠাক করে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার একটু পরিষ্কার বাতিকও আছে, জানি না কতটা কি করতে পারি, তবু চেষ্টা করি ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেই থাকুক না থাকুক। হ্যাঁ, দুজন মানুষ তো থাকি, তো দুজন মানুষ থাকার মতো তো একটা ঘরটার পরিবেশটা রাখতে হবে, ওই কারণেই সকাল থেকে উঠে পড়ি, ঘরের পেছনে লেগে যাই। আমার ছেলে আমাকে অনেক বকাবকি করে যে তোমার অত কাজ করার কি আছে, তবু মনে হয় যে যে জিনিসটা হারিয়ে গেছে তাকে তো সবসময় মনে পড়েই, তাকে তো না মনে পড়লে হবে না, প্রতিটা দিনই প্রতিটা মুহূর্তে সে মনের মধ্যে আছে আর মনেতেই থাকে। তবু আমি যখন খুবই কষ্টে থাকি বা খুব কান্নাকাটি করি, তখন আমার ছেলে আমাকে প্রেরণা দেয় যে মা কিছু একটা তোমাকে করতে হবে, তুমি এরকম যদি রোজ কাঁদতে থাকো, রোজ যদি তুমি এরকমভাবে চলতে থাকো, তো এইভাবে তো হয় না, তাহলে তো আমারও মাইন্ড সেট আপ থাকবে না, এবার আমিও পড়াশোনাটার দিকে এগোতে পারবো না, কোনো বিষয়ে কনসেন্ট্রেশন করতে পারবো না। তো সেটা আমিও চিন্তা করলাম যে না, এভাবে দিনের পর দিন হতে পারে না। সেজন্য আমি দেখি কতদূর কী করতে পারি। আমি এখন চেষ্টা করছি একটু এগোতে, যদি আপনাদের একটু সাপোর্ট থাকে, একটু ভালোবাসা থাকে, একটু প্রেরণা থাকে, তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো। আর আর আমার বেসিক্যালি যেটা বলার, আমার ছেলেকে আপনারা আশীর্বাদ করুন, ও যেন জীবন যুদ্ধে, যে জীবনটা ওর একার, ও
ওই যে রাস্তাটাকে ওকে বাঁচতে হবে, সেই রাস্তাটায় ও বা জীবন যুদ্ধে যেন হেরে না যায়। হ্যাঁ জানি অনেক কষ্ট, অনেক ঝড় ওকে পেরোতে হবে। যেই বয়সে বাবা ওকে ছেড়ে গেল, সেই জীবনে অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট আসবে, সেটা যেন পেরিয়ে উঠতে পারে ও, পেরিয়ে মানে কাটিয়ে উঠতে পারে, নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে পারে। আমি এটা আপনাদের কাছে একান্তই অনুরোধ জানাচ্ছি, আমার ছেলেকে যেন একটু ভালো করে প্রেরণাটা দেবেন, যেন ও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে জীবনে কিছু অন্তত করতে পারে। কারণ ওই হলো আমার সর্বেসর্বা, ও ছাড়া আমার আর কেউ নেই। হ্যাঁ, আমার বাবা মাও আমাকে প্রচুর প্রেরণা দিয়েছেন, তারা পাশে থেকেছেন, আমার আত্মীয় পরিজনরাও থেকেছেন পাশে। কিন্তু বেশ আমাকে যারা আমার এই ফ্ল্যাটের লোকজন যারা আছে তারাও আমার পাশে থেকেছে সেই সময়টা। সবসময় তো মানুষের পক্ষে সম্ভব হয় না যে সবসময় একটা পরিবারকে দেখার মতো সম্ভব হয়ও না সবার। কিন্তু এবার 1.5 বছর তো হয়ে গেল, এবার কতদিন বা আমার পাশে মানুষজন থাকবে, সেটাও তো হয় না। তো সেই কারণেই কী বলবো, সবটা মিলিয়ে মিশিয়ে আছে আর কি। কিছু যদি করতে পারি জীবনে, যদি একটু এগোতে পারি, তাহলে আমার আর কিছু না, আমার ছেলেটার পেছনেই ইনভেস্টমেন্ট, আর কিচ্ছু না। ওকে বড় করাটাই আমার জীবনের লক্ষ্য, সেটা আমি প্রথমেই আপনাদের, আমি যে প্রথম ব্লগটা করেছিলাম সেই ব্লগের মধ্যেই আপনাদের আমি বলেছিলাম যে আমার একটা জীবনের লক্ষ্য, সেটা হচ্ছে আমার ছেলেকে এগিয়ে নিয়ে যাওয়া। আর বেশি কথা না বাড়িয়ে আমি এবার এখান থেকে উঠছি, আমার বাকি কথাটা আমার ছেলের সাথেই হোক, কারণ ওকে আমাকে খেতে দিতে হবে, তার জন্য আমাকে প্রিপারেশনও নিতে হবে। তো এবার আপনি আমার ছেলের সঙ্গে কথা বলুন। নমস্কার। সো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটু আগেই আমার মা কথা বলে উঠলো আমাকে খেতে দেওয়ার জন্য ব্রেকফাস্ট। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, তোমরা হয়তো সেটা আগেই জেনে গেছো। তো এবার চলো আর বেশি বকবক না করে বসে পড়ি টেবিলে। সো বন্ধুরা, খাবার চলে এসছে, দেখে নাও। সো এটা আমার আজকের খাওয়া ব্রেকফাস্ট। জানি আজকে মকর সংক্রান্তি, তো পিঠে পুলির উৎসব বাঙালিদের। তো চলে এবার বেশি বকবক না করে আবার শুরু করা যায়। তো হ্যালো, যেমনটা বলেছিলাম, ব্রেকফাস্ট চলে এসছে আমার। সো বেসিক্যালি আমার মাকে তো দেবো না, আমি একাই খাবো। সো এখানে আছে মায়েদের পেট এমনিই ভরে যায়, 3 রকমের বোধহয় পিঠে আছে না? মায়েদের পেট সন্তানকে খাইয়েই মাদের পেট ভরে যায়। আমার মনে হয় না মাকে আলাদা করে ব্রেকফাস্ট করতে হয় বলে। তো যেটুকু সন্তান মানে ছেলেকে খাইয়ে বা কারুকে বেশি খাইয়ে এই আনন্দটা পাওয়া যায়, বিশেষ করে ভালোবাসার মানুষ, মানে সেটা নিজেকে পাওয়া যায় না আর কি। নিজেকে ভালোবেসে অত তো পাওয়া যায় না হয়তো, কিন্তু বেসিক্যালি যখন ছেলেকে কিছু ভালো মন্দ খাওয়াতে পারি করে, বা ছেলে সব থেকে আমার যেটা আমার একটা এখন ফোকাস, মানে আমার এটা আগেও ফোকাস ছিল, এখনও ফোকাস আছে যে আমি কিছু একটা স্পেশাল বানিয়ে সবসময় আমার ছেলেকে আমি মানে হ্যাঁ, আগে যখন ওর বাবা ছিল তখন ওর বাবাকেও দিতাম, ওর বাবা আমরা 3জনই করতাম লাঞ্চ ব্রেকফাস্ট যাই হোক একসাথেই। বা ও বাবার টাইম থাকতো না অতটা, কারণ ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, যার জন্য ও আমার হাতে খাবার খেতে খুবই ভালোবাসতো, কিন্তু যেহেতু প্রাইভেট কোম্পানির জবটা করতো বলে ও সবসময় টাইম হতো না বাড়িতে থাকার, ওকে বাইরেও কাজ করতে হতো। প্রায় রবিবার দিনটাও কোনো ছুটি ছাটা থাকতো না ওর, মানে কাজের মধ্যে সবসময় বিজি থাকতো, মানে সারাদিন কাজেই ওর কেটে যেত। তো এবার আমার তো একটাই ধ্যান ছিল, হ্যাঁ, আমার ওর বাবা কোনোদিনই বসে থাকেনি, সবসময় কাজকর্ম নিয়ে নিজের ব্যস্ততা নিয়েই থাকতো। তো সেই সুযোগটা আমি মানে কি বলবো, কাজের মধ্যে দিয়ে বাবার লাইফটা কেটে গেল। আর তাই আমি ছেলেকে নিয়ে সারাটা জীবন থাকতে থাকতে আমার ছেলের ওপর একটুখানি কনসেন্ট্রেশনটাও বেড়ে গেল। আর মানে ওকে কী করে খুশি রাখবো, ওকে কী করে ভালো খেতে দেবো পড়তে দেবো, এইটাই আমার আগেও ছিল ধ্যান ধারণা, আর এখনও সেটাই আছে। তো যা রান্না করি যতটুকু, ওর বাবা চলে যাওয়ার পরে তো আমি একদমই রান্নাবান্না করতে পারতাম না, যখন সত্যি করে আমি প্রায় 1.5 মাসের মতো আমি তোমাদের এবার একটা গল্প শোনো তাহলে রান্না বান্না নিয়ে। তো বাবা মারা গেছে, তারপর 1.5 মাস পর আমার দিদা বেসিক্যালি আসতো রাত্রেবেলা আমাদেরকে পাহারা দেওয়ার জন্য, বিকজ আমাদের ভীষণ একা লাগতো ঘরটা। এখন যদিও বা আসে না, কিন্তু
তো বাবা মারা যাওয়ার 1.5 মাস হ্যাঁ, না পর্যন্ত আসে না, ব্যাপারটা হয়েছে আমি আসতে বারণ করেছি বাড়ি থেকে, হুম। কারণ যেহেতু আমি একা হয়ে গেছি জীবনে, এবার আমার একাকিত্বর ভার বা দায়িত্ব কোনোটাই তো কারোর নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বাবাও বৃদ্ধ হচ্ছে, আমার বাবারও বয়স হয়েছে, তো আমি সেখানে, আমার মা ডেলি ডেলি চলে আসছে, আমার ভাই ঘরে থাকে, আমার ভাইও ঘরে একা থাকে। ওর বিয়ে হয়ে গেছে, তবু ওর বাচ্চা বাচ্চা আছে, একটা মেয়ে আছে। তো যেহেতু ও ওর মানে ওর বউ কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না, বা আসা যাওয়া করে বাপের বাড়িতে, তার আসা যাওয়া করে, বাপের বাড়ি কাছে এখানে। তো সেই কারণে আমার বাবা এবং আমার ভাই দুজনেই খুবই একা, সেই কারণটায় আমি, এবার আমরাও এখানে একা, তা আমার মায়ের খুব মানে এখানে খুব একটু অসুস্থ হচ্ছিল, প্রায় 1.5 বছর ধরে আমার মা ডেলি ডেলি টানাপোড়েনের মধ্যে আমার মায়ের জীবনটা চলছে। সকালে আসছে, রাত্রে যাচ্ছে, সেই রাত্রে আবার আবার আসছে, সারাদিন ঘরে কাজকর্ম করে আমার সেই আবার রাত্রে দৌড়ে দৌড়ে আমার বাড়িতে আসছে, আবার বাড়ি সকালবেলা উঠেই পরের দিন সকালে দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে। আমার শাশুড়িও ছিল, আমার শাশুড়ি প্রায় 2 মাসের মতো আমার বাড়িতে আসা যাওয়া করেছে, রাত্রেবেলায় থেকেছে সেই মুমেন্টে। কারোর কথাই আমি বাদ দিতে পারবো না, কারণ সবাই সে সময় যুক্ত ছিল। অনেক অপমান, অভিমান, অনেক কিছুই ছিল, সব কিছুই ছিল, সব আস্তে আস্তে আমাকে কাটিয়ে উঠতে হয়েছে। কি করব, সবাই তো সবটা পায় না। আমার জীবনে অপমানের মানে জীবনটা আমার অপমানেই ভর্তি। কিন্তু পরে আপনাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করবো। এখন সেরকমভাবে কিছু করতে পারছি না, একটা যেহেতু তো ভিডিওটা লেন্দি ভালো, হয়ে হ্যাঁ যাবে। লেন্দি হয়ে যাবে। একটা ভালো দিনে কোনো রকমভাবে যে কাউকে কটু কথা বলে, খারাপ ইঙ্গিত করে কোনো কিছু তো করা যায় না। সেই জন্য আমি এইটুকুর মধ্যে দিয়েই করছি আর কি। তো সেখানে শাশুড়ি মাও আসতো, 2 মাস ছিল আমার বাড়িতে, আসা যাওয়া করতো। ওনারও একটু প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য আমার শাশুড়ি আর আসতে পারে না। কিন্তু তারও বয়স হয়েছে, এবার তারও তো মন ভেঙে গেছে, তার ছেলে যেমন আমার স্বামী, তারও তো ছেলে, এবং তারও মন ভেঙে গেছিলো, সে অসুস্থ হয়ে পড়েছিল, ওই জন্য আসা, আমার শ্বশুরমশাইও খুব অসুস্থ ছিল, তার জন্য আসা যাওয়াটা প্রায় টোটালি বন্ধ হয়ে গেল। এবার আমার মা প্রায় কন্টিনিউ করছিল, এটা 1.5 বছর ধরে কন্টিনিউ করছিল। কিন্তু আমি একদিন বারণ করলাম মাকে আসতে, যে আমার বাবার খুবই মানে শ্বাস প্রবলেম হয়ে যায়, প্রচণ্ড সর্দি হয়, মানে শ্বাস প্রবলেমের, হয়তো রাত্রেবেলায় এরকমও অনেক কিছু মানে অনেক কিছু অনেকের আমার মুখে দাদার শুনেছি। গ্যাস্ট্রিক প্রবলেমটা একটু একটু বেশি আছে, ওই হ্যাঁ, জন্যই রাত্রেবেলা এবার দিকে আমার মনে হতে শ্বাসকষ্ট শুরু ওঠে। করলো যে না, আমার মায়ের বোধহয় আসাটা ঠিক না, ডেলি ডেলি। এবার আমার জন্য ডেলি ডেলি আমাকে পাহারা দিতে আসতে গিয়ে যদি আমার মায়ের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেটা তো আমি মেয়ে হয়ে আনতে পারবো না, মেনে নিতে পারবো না। তার থেকে বরং দেখি না আমি একা থাকার চেষ্টা করি। একা কি বাঁচা যায় না, একা দেখি পারি কি না। হ্যাঁ, তবে মা আসেন, রোজ তো আসতে পারেন না। মাঝে সাঝে একবার আসলো, বিকেলের দিকে আসলো, চলেও গেল, ঘুরে গেল, বা কোনো দিন হয়তো মানে আজ 4 মাসের মতো আমি একাই থাকি এখানে, আমি আমার ছেলেকে নিয়ে থাকি। তো সেখানে মাকে আমি আসতে বারণ করেছি, খুব একদিন মানে 4 মাসের মধ্যে একদিন হয়তো আমার মা এসেছে, আর তারপরে বিকেলের দিকে একটু একটু আসে, ঘুরে চলে যায়, ব্যাস এইটুকু। তো কথাটা কোথায় হচ্ছিল আমাদের, আমি তো ভুলেই গেলাম। কথাটা হচ্ছিল 1.5 মাস আগে রান্না করতে পারছিলাম না। হ্যাঁ, 1.5 মাস আমি রান্না বান্না একদম বন্ধ করে তো দিয়েছিলাম, দেড় রান্না বান্না মাস করতে একটা পারছিলাম একবার না। গল্পটা বলি। বাকিটা ওর থেকে তো শুনে। 1.5 মাস বাবা মারা যাওয়ার পর হঠাৎ করে দিদা একদিন আমাদের বাড়িতে এসে শরীর খারাপ হয়। তো দিদা বেসিক্যালি রান্না করতে পারছিল না। সো সেদিনকার রাত্রিবেলা কি খাবো সেটা ভাবতে না পেরে মাকে বলেছিলাম রান্না করতে। সেদিন মা বানিয়েছিল ভাত, ডাল, শুধু আলু পোস্ত। দেন আলু পোস্তটা যেভাবে বানিয়েছিল, ওটার মধ্যে আমি মস্করা করেই বলছি, অনেকে সুইমিং কস্টিউম পরে সুইমিং হিসেবে সুইম করতে নেমে যেতে পারে ওখানে, এত জল দিয়ে। মানে তখন বেসিক্যালি যে রান্না করতে পারতো না সেটা একটা এক্সাম্পল এটা। তো এইটুকুই গল্পটা ছিল। তো বাকিটা আমার মা বলুক। তো এবার বেশি কথা না বলে না, খাওয়া শুরু করি। ব্যাপারটা ওটা না। আমি মানুষের মনের ওপরে সব কিছু ডিপেন্ড করে না। আমি যদি কাউকে ভালো করে খাওয়াতে চাই, সেটাও একটা ভালো মানসিকতা। আর যদি মানে ভেতর থেকে একটা কষ্ট হয়, আমার মা আমাকে বলে যে কষ্ট পেলে নাকি মানুষের, না আমার আমার মানে বেসিক্যালি আমি জানি না কার কি, কিন্তু আমার আমার মানে কষ্ট পেলে নাকি, মানে যখন চিৎকার করি, ঝগড়া করি, বা যখন কোনো খারাপ মুডে আমার খারাপ মুডে থাকলে আমার রান্নাটা নাকি ভালো হয়, সেটা আমার মা বলে। কিন্তু সেই মুডটা আমার এমনই ছিল, মানে সেই সময়টা আমার এমন ছিল। তো ওই সময় আমি রান্না করার কথা তো দূরের কথা, আমি রান্নার দিকে আসতে আমাকে যদি কেউ বলতো, আমি রান্না করতে পারতাম না। সারাদিন এই ফটোটা আঁকড়ে ধরে প্রায় 1.5-2 মাস
ধরে বসে 1.5-2 মাস কি 4 মাস? ওই ওরকমভাবেই বসে থাকতাম। বিকাল হলে ঘরে লাইট ফাইট অন্ধকার করে আমি এরকমভাবে বসে থাকতাম। ছেলে আমার ভয় পড়তে যেতে পারতো না। পড়াশোনা আমি ভেবেছিলাম ওর বলে পড়াশোনাটাও বোধহয় হয়ে গেলো আমার জন্য, কারণ আমি ওকে পড়তে পাঠাতেও পারতাম না। ওরও সেই মানসিকতাটা ছিল না। এমন একটা সিচুয়েশনে আমরা পড়েছিলাম যে কি করব, মানে 1.5 বছর ধরে, তাও অনেকটা আমরা রিকভারি করে উঠতে পেরেছি আশেপাশের পরিবেশ থেকে, বাবা মার সহযোগিতা, বেসিক্যালি আমার বাবা মার আশীর্বাদ তো আছেই। অনেকটা অনেক রিমুভ প্রেরণা আছে। করতে পেরেছি, অনেকটা ঠিক হতে পেরেছি। আগে জানি না কপালে কি আছে না আছে, কিন্তু চেষ্টা করেছি ভালো থাকার। আমি যদি ডেলি ভেঙে পড়ি, আমি নিজের মনেই ভাবছি যে আমি যদি ডেলি ভেঙে পড়ি তাহলে তো আমার ছেলের কেরিয়ারটাই চৌপট হয়ে যাবে। একটা জায়গা আমার চৌপট তো হয়েই গেল, খারাপ হয়েই গেল, কিন্তু ওর লাইফটা যদি একটু চৌপট হয়ে যায় তখন আমি আর কি করব। সেই জন্য শত কষ্টের মধ্যেও আমাকে মাথা উঁচু করে দাঁড়াতেও হচ্ছে। ওকে ওর ওর জায়গাটা ওকে, হ্যাঁ। তারপরে মাঝখানে আমি একদম সাজগোজ বন্ধই করে দিয়েছিলাম, মানে আমার আয়নার সামনে দাঁড়াবার মতো কোনো ইচ্ছে মানসিকতা ছিল না। তো আমার অনেক ফেসবুক ফ্রেন্ডরাও ছিল সেখানে, আমাকে বলতে কি তোমাকে এরকমভাবে লাগছে কেন, তুমি একজন ছিল, এক ভদ্রমহিলা ছিল, উনি আমাকে বলেছিলেন যে তোমাকে এরকম দেখতে কেন লাগছে, তুমি দেখো এগুলো তো আমাদের হাতে নয়, এগুলো তো আমাদের হাতে কিছু নয়, সব তো উপরওয়ালার হাতে। তা তুমি যদি এরকম করে নিজেকে মানে গুছিয়ে না রাখো, সুন্দর না রাখো, বা যদি নিজেকে ঠিক না রাখো, তাহলে তোমার ছেলের কেরিয়ারটা কী হবে একবার ভাবো। তোমাকে তো মাসেও জানি তোমার কষ্ট আছে, যন্ত্রণা আছে, সব বুঝি, তবুও তোমার ছেলেটার দিকে তাকিয়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে। তারপরে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে, তোমার ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু একটা করতে হবে। সেই জন্যই মানে আমার অনেক চেষ্টা, মানে বললাম আমার বিশেষ করে আমার বাবা মার প্রেরণাতে, তারপরে আশপাশে এখানে অনেক দিদিরাও আছে যারা আমাকে প্রেরণা দিয়েছে, তারা আমাকে শক্ত হবার। আমার একটা পূজা মণ্ডপ আছে, এখানে আমরা দুর্গাপুজো করি সবাই। এখানে রাখিদি বলে একজন আছে, আমাকে সবসময় তিনি প্রেরণা দিয়েছেন। আমার এক বান্ধবী আছে রিমা বলে, ও আমাকে অনেক প্রেরণা দিয়েছে। সবাই প্রেরণা দিয়েছে। দেওয়ার ফলে সবার কথাতে আমি আস্তে আস্তে উঠে দাঁড়াবার চেষ্টা করছি। তো জানি না কতদূর কী করতে পারবো, তবুও যেটুকু হয় আর কি। রান্নাবান্না মোটামুটি খুব একটা ভালো করতে পারি না। তো আমার মা বাবা আমার স্বামীও বলে গেছেন যে আমি নাকি রান্নাটা ভালোই করি। হ্যাঁ, যে খেয়েছে সেই বলে রান্নাটা ভালো করি, কিন্তু আমার যেটা মনে হয়, নিজের তারিফ করা তো নিজের ঠিক না। তা আমি মনে করি যে আমার রান্নাটা আমি মোটামুটি করি, কিন্তু আমার ছেলে বাকিটা বলবে। তো এবার শুরু করি। তো বলে এখানে কি কি পিঠে আছে আগে বলে দাও সবার দর্শকদের সামনে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। আমি পিঠে বানাইনি, যেহেতু আমার শ্বশুরবাড়ি এখনও সেই রিচুয়ালটা আছে বলে আমি পিঠেটা এখনও ধরিনি। মাঝে আমি যখন যেহেতু সংক্রান্তির দিন আমার মা এবং শাশুড়ি পাঠাতেন বলে আমি পিঠেটা করি না, কিন্তু মাঝখানে আমি করি, যেটা পাটিসাপটাই করি মাঝখানে, মানে মাসের মাঝখানে আমি করি। কিন্তু আর ওর বেসিক্যালি ওর বাবা পিঠেটা খুব ভালোবাসতো খেতে, তার জন্য আগের বছর তো আমরা করতে পারিনি যেহেতু আমাদের অসুখ চলছিল বলে। এবছরে আমি চেষ্টা করব করার, সেদিন আপনাদের দেখাবো আমি করছি। কিন্তু আর রইল আমার মা পাঠিয়েছে সকালবেলা, সমস্ত আমার মা পাঠিয়েছে, এটা আমার মা পুরো পাঠিয়েছে। আচ্ছা, আর এই যে এইটা আমাদের পাশের নিচের ফ্ল্যাটের দিদিরা আছে, দিদি পাঠিয়েছে, আমাদের ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। এইটাও পাঠিয়েছে। আর আমি আমার ছেলের জন্য সকালবেলায়, যেহেতু এই পিঠেগুলো আসেনি, তা ভাবছি ওকে কি খেতে দেবো। তো এবার তার জন্য আমি পরোটাও করেছি, আর তার সঙ্গে তো ঝোলা গুড় আছে, সেই ঝোলা গুড়, যাই হোক যেটাই বলেন। ও প্রসাদ তো আমি নিয়ে আসি একটু। কিসের প্রসাদ? আচ্ছা, কোথা থেকে শেষ করবো, কোন পিঠে থেকে শুরু করবো, কোন পিঠে থেকে শেষ করবো বুঝতে পারছি না। আবার প্রসাদ আছে, দেখো। দেখতে থাকো বন্ধুরা। প্রত্যেকটার থেকে আমি একটা করে খাবো। আমি পিঠেগুলোর মধ্যে প্রত্যেকটার থেকে একটা করে খাবো, ঠিক আছে? হ্যাঁ, অত খাওয়া যায় না।
সেক্ষেত্রে আমি পায়েসটা দিই। পায়েস হলে বাপরে, এটা বোধ হয় পাটি সাপটা না এমনি? সব বলছি। হ্যাঁ, একটু এসে বলে দাও। দাঁড়া, এটা হচ্ছে আমার মা বাড়িতে পুজো করেছিল, তো পুজো করে আজকে আমাদের তিলকুট মুখে দিতে হয়, তো সেই তিলকুট দিয়ে পাঠিয়েছিল, এটা আমি দিলাম আমার ছেলেকে এখন। তো আর যে রেসিপিটা আমার মা দিয়ে পাঠিয়েছে, এটা হচ্ছে পাটিসাপটা, এটা হচ্ছে পায়েসটা আমি দেখাতে ভুলে গেছিলাম, তখন আমরা আনা হয়নি, রান্না করে করেছিল, মনে ছিল না। এই পায়েসটাও মা দিয়ে পাঠিয়েছে। আর আপনার এই পিঠে, এবার আমার ছেলে অত খাবে না, আমি একটা একটা করে ওকে তুলে দিচ্ছি, ও টেস্ট করবে আর কি, শুধু একটা প্রত্যেকটা থেকে একটা। আচ্ছা, টেস্ট করবে, টেস্টের জন্য আমি ওকে তুলে দিলাম। এবার শুরু করবো তাহলে? হ্যাঁ, শুরু কর। তো গাইস দেখতে থাকো, আমি শুরু করলাম। এই পিঠে দাও আগে, পিঠে খেতে পুরোটা খেতে হবে। আজকে যেহেতু পিঠে পরবের দিন, আজকে পিঠেটাই খেতে হবে। বেশ ভালো করেছে পিঠেটা। আমার ছেলে খেতে ভালোবাসে না সেটা আমি বলবো না, পেটুক বাঙালি। হ্যাঁ, কিন্তু পিঠে মানে মিষ্টি জাতীয় খাবার একটু ভালোবাসে না, কিন্তু এমনি যে মানে বাচ্চা ছেলে ফাস্ট ফুডের দিকে একটু বেশিই ন্যাক, বুঝতে পেরেছেন? তো আমি সবাই থাকে যাই বাচ্চা বয়সে, ফাস্ট ফুডটা ওকে বাইরে খেতে দিই না, আমি বেসিক্যালি ঘরে খেতে তার মধ্যে রান্না একটা করি। এখন প্যান্ডেমিক চলছেই এমনিতে। হ্যাঁ, এমনিতেই যা আমাদের অবস্থা, আমাদের আসানসোল বার্নপুরে যা অবস্থা, আমি আসানসোল বার্নপুরের কথা কেন বলবো, সব জায়গার কথাই বলবো, যে আমাদের অবস্থা এখানে, তো সেই ক্ষেত্রে তো বাইরে খাওয়াটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই মঙ্গল। তার জন্য আমি ফুলফিল করার চেষ্টা করি যে যেন আমি ঘরেই রান্নাটা করে ওকে দিতে পারি, যাতে ওকে বাইরে খাবারটা খেতে না হয়। হ্যাঁ, খারাপ বানাই ভালো বানাই যা বানাই, তবুও মন রাখার জন্য বলে হ্যাঁ মা ভালোই বানাও। তো এমন সময় আমার এটাও হয়, হয়তো আমি মাইন্ডটা আমার ডিস্টার্ব হয়ে রয়েছে, আমার হয়তো সকাল থেকে কাঁদছি, এরকমও হয় যে আমি হয়তো তরকারিতে নুনই দিলাম না, কিন্তু ও খাবারটা চুপচাপ খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে উঠে চলে যায়। এবার আমি যখন ঘরে চলে যাই, ঘর থেকে আমি যখন তখন খেতে বসি, মানে ওকে খাইয়ে যখন আমি খেতে বসি, তখন ওই খাবারটা যখন আমি মুখে দিই, তখন বুঝতে পেরেছি ওর মধ্যে এক ফোঁটাও নুন নেই। হ্যাঁ, ঝালটা দিই, ঝালটা আমার কোনোদিনও বাদ যায় না, ঝালটা বেশি হয় বলে কম হয় না, কিন্তু যখন খেয়ে পরে দেখি যে নুন নেই, তারপরেও আমার ছেলে কিছু বললো না, মানে এসে খালি একটু মুচকে হাসবে, যে তখন আমি নিজেই বুঝে যাবো যে আমার কোথায় ভুলটা হয়েছে, যে আমার নুনটা দেওয়া হয়নি তরকারিতে। ও চুপচাপ খেয়ে দিয়ে উঠে চলে যাবে। তো মাকে যে বলা যে না মা তুমি নুন দাওনি তরকারিতে, এরা খাওয়া যায়, এই ধরনের কথাবার্তা ও কোনোদিনই পছন্দ করে না। এমনকি আমার ছেলে এটাও যে ভুল করলে লোকের সামনে আমাকে বলবে না, ভুল যদি আমি করে থাকি সেটা তুমি আমাকে ঘরে বলো, পার্সোনাল ঘরে বলো, কিন্তু সেটাকে বাইরে লোকের সামনে পছন্দ করে না। খুব রিজার্ভ গোছের ছেলে, মানে খুবই রিজার্ভ। বাইরে অপমান, মানে ও ব্যাপারটা কি, ও না কি বলবো। তো আর তো কোনো পিঠে নেই, খেয়ে নিয়েছি দুটো। না পিঠে বললাম না খাবে না, তো শুধু দেখতেই বসলো। একটা দেবো? না একটা না না না। আচ্ছা, পায়েস না, হ্যাঁ পায়েস খাবো, পায়েস সেদিকে রেখে দাও। তো ও খুব রিজার্ভ টাইপের, মানে বুক এমন, মানে একটা বাংলা প্রবাদ আছে, বুক ফাটলেও মুখ ফুটবে না, মানে ব্যাপারটা হচ্ছে এটা। আমার চোখের জল দেখতে দেখতে ওর নিজের কান্নাটাও ও ভুলে গেছে। ও আমার মানে অ্যাকচুয়ালি সামলানো উচিত ওকে আমার, আর উল্টে সামলায় ও আমাকে। এটা হচ্ছে আমাদের মা বেটার একটা কী বলবো কম্বিনেশন আর কি।
যেটাকে বলা হয়। আমার উচিত ওকে সামলানো, ওকে জড়িয়ে ধরে বলা যে আমি আছি। উল্টে ও আমাকে বলে যে আমি আছি, তুমি কেন কাঁদছো, আমি তো আছি তোমার পাশে। এই যে একটা মানে কি বলবো, কতটা যে একটা ভরসার জায়গা, একটা ভরসা পাওয়া, যে আমি তো আছি, বাবার এতে কী আছে, আমি তো আছি। তো সেই জায়গাটা, এক কথা সোজা একটা কথায়, মানে এখন আমার লাইফে ওর, মানে আমার ছেলে, মানে আমি ওর জন্যই পুরোটা বেঁচে আছি। পরিষ্কার মধ্যা কথায়, বাংলা কথাতে, ওর জন্যই আমার সব কিছু করা, জীবনে ওর জন্যই আমার সব কিছু করা, ওর জন্যই বেঁচে আছি। অনেক কিছু রান্নাবান্না করতাম, সেগুলো আমি ভুলেও গেছি মোটামুটি। মানে একটা ধাক্কাতে মানুষের জীবনে অনেকটা বদল ঘটিয়ে দেয়। সেই জন্যই আমি, মানে তার জন্যই আমি অনেক দেখুন, কিছু অ্যাক্সিডেন্টটা তো কেউ প্রস্তুত থাকে না, অ্যাক্সিডেন্টটা যখন তখন হয়। না। অ্যাক্সিডেন্ট কথাটার মানেই হচ্ছে হঠাৎ কোনো কিছু ক্ষয়ক্ষতি। তো সেটার জন্য প্রস্তুত তো মানুষ থাকে না। একটা হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হলে সেটা মেনে নেওয়াটা অনেক দুষ্কর হয়ে পড়ে। তো এইটুকুই আমার বলার ছিল, খেতে খেতে আমি বলেই দিলাম লাস্ট পর্যন্ত, চুপ না থাকতে পেরে। ক্যারি অন মা, তুমি কি বলছিলে? না, আমি আর কতই বা দুঃখের কথা বলবো, বলতে বলতে মানে আমি যদি এবার পুরোটাই দুঃখের কথা বলতে থাকি তাহলে আমার ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, মানে শেষ হবে না, চলতেই থাকবে। যাই হোক, যেটাই হোক, আমি বাঁচি আমার পুরো ছেলের জন্য, আমাকে করতে হয়। কারণ আমি যদি এখন এই যে সাদা শাড়িটা পরে বসে আছি আমি, ও এখন কিছু আমাকে বলবে না। পরে গতকাল যে শাড়িটা পরে করেছিলাম, ওই শাড়িটা পরা দেখে ওর একটুখানি মাথায় স্ট্রাইক করে। আর আজকেও যেটা পরে আছি ওটা দেখে ও স্ট্রাইক করে। কিন্তু কী করার, কিছু বলার নেই, আমাকে বলতে পারবে না কিছু, এখন এই মুহূর্তে কিছু বলতে পারবে না। কিন্তু আমি, মানে আমি সাজগোজ করি বা আমি একটুখানি রঙিন কিছু পরি, পরিপাটি থাকাটা মানুষের নিজের মতো। রঙিন কিছু পরি, এটা ওর পছন্দ। যে ওর মা এই বয়সে সাদা শাড়ি পরবে, এই তো একদমই পছন্দ করে না। কিন্তু আমার কথা শোনে না। না, শুনি তোমরা না, না বলো সব ক্ষেত্রে আমি, কিছু। না আমি পড়ি না, ভুল কথা হবে, পড়ি। কিন্তু বেশি সাজগোজ করাটা আমার আবার ভালো লাগে না। মানে করি না কেন, জায়গা বিশেষে করতেই হয়, কিন্তু বেশি সব জায়গায় যেমন, যেখানে যেমন তেমন মেনটেনটা আমি করার চেষ্টা করি। তো আবার আমার এখন মনে হয় যে আমি বেশি কিছুটা সেজে ফেললে না আমার খুব অড লাগে নিজেকে। আমি ওই জন্য একটু সাজগোজটা কমই করি, যেইটুকু না করলে নয় সেইটুকু। তো এখন নেল পালিশ একটু হলেও পরি। আগে তো একদমই বন্ধ করে দিয়েছিলাম, প্রায় 6-7 মাস, 1 বছরের নেল পালিশের ধারে পাশে যায়নি, লিপস্টিকের ধারে পাশে যায়নি। তাই আমার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তারাই জানতে পারবে, মানে দেখেছে তারা, দেখেই আমাকে কমেন্ট করেছে যে তুমি এরকম কেন হয়ে গেলে হঠাৎ করে। তো এরকম তো হঠাৎ করে কি আর কোনো মানুষ হয়? মানুষ তো আঘাতে জর্জরিত হয়েই হয়। তার মধ্যে 1.5 বছরের মধ্যে আমার অনেক স্ট্রাগলিং গেছে, মানে স্ট্রাগল করেছি, এখনও স্ট্রাগল করছি। আমার লাইফটা প্রথম থেকে স্ট্রাগলিংয়ের লাইফ। স্ট্রাগলটা আমার লাইফের একটা অঙ্গ বলতে পারেন জীবনে। ওই সব, মানে আমার বেশিরভাগ দিন কাঁদতে কাঁদতেই পেরোয়। এবার কোন কারণে কাঁদছি, কোন বেসিকে কাঁদছি সেটা বলতে পারবো না, কিন্তু ওটা একান্তই ব্যক্তিগত। কিন্তু ব্যাপারটা যে কাঁদি, কিছু না কিছু ক্ষেত্রে কাঁদি। আর যদি কিছুই না থাকে, ধরো কোনো কাজই না থাকে, তখন ওর বাবার ফটো থেকে কাঁদি। মানে কাঁদতে আমাকে হবেই, এরকম একটা ব্যাপার থাকে আমার। আর আমার ছেলে সেখানটাতেই অবজেকশন, আমার ছেলের অবজেকশন হচ্ছে সেখানে। তো ও মানে ও আমার ছেলে কিন্তু চোখের জল দেখতে পারে না। এবার যখন ও পড়তে যায় তখন হয়তো কাঁদলাম, তারপরে আমি বলেই ফেললাম ছেলের সামনে। ও পড়তে যায় তখন হয়তো কাঁদলাম, যখন আসলো তখন ঠিকঠাক করে আবার ঘরের কাজকর্ম করতে শুরু করে দিই, যাতে ও বুঝতে না পারে। তবুও মানুষের তো মুখ চোখ দেখলেই বুঝতে পারে। ও বোঝে, বলে হ্যাঁ আমি পড়তে যাই, তুমি কান্নাকাটি করো। তো তাহলে আমি পড়াশোনাটাই ছেড়ে দিই। তো আমি কী করবো, এভাবে তো হয় না। দেখি, তো অনেককে দেখলাম ফেসবুক, এই আপনার আমাদের শো করতে, এখানে ব্লগ তৈরি করতে, সবাইকে দেখেছি। ইউটিউবে প্রত্যেকটা মানুষের লাইফে একটা স্ট্রাগলিং তো আছেই, প্রত্যেকে
প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু কষ্ট আছে। সেই কষ্টের প্রথমে আমি ব্লগ করার কথা ভাবিনি। আমার মা আমাকে প্রেরণা দেয়। এটা আমার একদম মন থেকে বলা আজকে কথা। আমার মার খুব একটা শখ ছিল যে আমি যেন ব্লগ তৈরি করি। আমার মা আমাকে সবসময় প্রেরণা দিয়েছে যেন তোকে দেখতে পারি ভালোভাবে। যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আমি ভেঙে পড়ছি, তার মানে আমার বাবা মাও ভেঙে পড়ছে। খুব কষ্ট পেত আমার মা, বাবা, ভাইরা খুবই কষ্ট পেত যে দিদি তুমি এরকমভাবে থেকো না, বাবার উপর একটা এফেক্ট হবে, তুমি নিজেকে ঠিক করে বদলাও, তোমাকে বদলাতে হবে। তো সেভাবে তখন ওদের কথা মানে শুনতে ইচ্ছা করতো না, আমার কারোর কথা শুনতে ইচ্ছা করতো না সেই মুহূর্তে। কিন্তু তারপর আস্তে 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 যত দিন যেতে থাকলো, আস্তে আস্তে নিজেকে গোটাতে শুরু করলাম যে না, কী করব, কষ্ট কি এখনও হয় না? কষ্ট হয়, কিন্তু সব জায়গায় তো সবটা চলে না। এবার আমি একটা আনন্দের মোহরের মধ্যে গিয়ে মানে দুঃখের ঘেটে পড়ি, তাহলে সেই লোকটা মানে যার বাড়িতে যাচ্ছি, আমি তো অ্যাকচুয়ালি কোনো আত্মীয় পরিজনের বাড়িতে খুব একটা যাই না, ঘরেই থাকি। তো আমার মনে হয় না যে আমার এই দুঃখের ঝাঁপের নিয়ে আমি কারোর বাড়িতে গিয়ে কোনো কিছু শেয়ার করি বা কিছু। তা না, এই বেশ ভালো আছি, ছেলে আর মা। মেন কথা আমার এটাই মানে বলার যেটা, যে আমি কারুর বাড়িতে গিয়ে কারুর বোঝা হতে চাই না। মানে আমার মনে হয় যে না, আমি ডাল ভাতই খাই, কিন্তু না, আমি আমার ঘরেই থেকে আমি ছেলেকে সুশিক্ষাতে মানুষ করতে পারি, ব্যাস এইটুকুই। ওকে যেন বড় করতে পারি। সবাই ডাকাডাকি করে, আমার আত্মীয় স্বজন তো আমাকে ডাকে, কিন্তু আমার ঠিক ওর বাবা চলে যাওয়ার পর থেকে আমি কারোর বাড়িতেই যাই না। সবারই অনেক অভিযোগ আছে, আর এখনও কেউ বলেও না তার জন্য যাওয়ার কথা। আমি টোটালি যাওয়াটা এখন সবার বাড়িতে ছেড়ে দিয়েছি। এই করতে করতে কথা বলতে বলতে আমার ছেলে কখন খাওয়া গেলো সেটা বুঝতেও পারলাম না। মানে মিষ্টি জিনিসগুলো ছুলো না, একটুখানি মুখে ট্যাচ করে ছেড়ে দিল, পায়েসটা খাবি মনে হয়। তো আগেও চলতে থাকবে, আপনারা যখন আমার সাথেই আছেন, আমাকে দেখছেনও। একদিনে তো এত কথা বলা যায় না, আস্তে 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 সবটাই বলবো। হ্যালো ফ্রেন্ডস, আমি খাবার খেয়ে দোকানে গিয়েছিলাম কিছু জিনিস আনতে। তার মধ্যেই মা অলরেডি খাবার দাবার কেটে রেখে দিয়েছে। সো এখন মা রান্নার জন্য প্রস্তুতিও নিচ্ছে। সো এখানে সব কাটাকুটি রাখা আছে। এখানে আছে হচ্ছে আলু, এই কুচি কেমন আলু যেমন কাটা হয় অন্য টাইপের কাটা, আমি জানি না ঠিক, রান্নার ক্ষেত্রে অত অভিজ্ঞতা নেই। এখানে ফুলকপি, এখানে ওই মাছের ঝোলে যেমন আলু ব্যবহৃত হয় ওরকম টাইপের কাটা আছে। টমেটো আছে, বিনস আছে এখানে, আর বিনস আছে, গ্রিন চিলি আছে, পনির আছে, ফুলকপি আছে, এটা গাজর আছে, ক্যাপসিকাম আছে, এখানে আলুই আছে। সো ফ্রেন্ডস, এখন আমি যতক্ষণ না পুরোপুরি আমার রান্না শেষ হচ্ছে ততক্ষণ আমি তোমাদের সামনে একটা গান গেয়ে শোনাবো। সো চলো আর বেশি দেরি না করে গানটা গিয়ে গাই। ফ্রেন্ডস, চলো এবার গান শুরু করা যাক। তোমাদের জন্য একটা গান গাইবো। সো তার মধ্যেই মা খাবার রেডি হয়ে যাবে আই থিঙ্ক। সো শুরু করা যাক। एक दिन मोहब्बत और कर एक दिन गली के मोड़ पर तेरी हथेली पर लिखूं मेरा नाम तेरे नाम पर, फिर तू तकल्लुफ छोड़ कर फिर तू झुका करके नजर रखना मेरे कांधे पे सर जिंदगी। कुछ तो बता जिंदगी, अपना बता जिंदगी। कुछ तो बता
अब न बता जिंदगी तारों भरी एक रात में तेरे खत पड़ेंगे साथ में कोरा जो पन्ना रह गया एक ख्वाब से हाथ में थोड़ी शिकायत करना तू थोड़ी शिकायत मैं करूँ नाराज बस ना होना तू जिंदगी कुछ तो बता जिंदगी अपना बता जिंदगी कुछ तो बता जिंदगी अपना बता जिंदगी হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম তোমাদের ব্লগটা সম্পূর্ণ করার জন্য। এবার খেতে যাচ্ছি, চলো। তো এখানে চলে এসেছে আমার খাবার। কি কি আছে একটু বলে দাও এখানে, কি কি আছে বলো। তো আমরা আবার চলে এসেছি লাঞ্চ নিয়ে। আজকে শুক্রবার, যেহেতু আমি শুক্রবারটা করি, সেহেতু টক জাতীয় কোনো খাবার খাই না, নিরামিষ আইটেমের মধ্যেই রাখি। তো সেক্ষেত্রে ছেলের জন্য করে দিতে পারি, মানে ছেলের জন্য করে দিই, আমি নিজে কিছু খাই না। তো ওর জন্য আজকে করেছি প্লেন। তারপর আজকে মকর সংক্রান্তি, তার জন্য মকর সংক্রান্তি তো আমাদের নিরামিষটাই করে, তো নিরামিষই আমি করেছি। সেক্ষেত্রে রয়েছে ভাত, মুগের ডাল, বিনস আর মটরশুঁটি দিয়ে ফুলকপি আলুর তরকারি করেছি, পনির, মটরশুঁটি, আলু, বিনস, গাজর দিয়ে একটা তরকারি করেছি, আর মগজ চগজ বাটা দিয়ে। আর এটা করেছি ফ্রেঞ্চ ফ্রাই করেছি, এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে, দেখাও একটু ক্যামেরাটা নিচে দেখা। আর দেখতে পাচ্ছ এটা এটা কিসের বড়া? হাত দিবি না, বাঁ হাত দিবি না। তো এটা হচ্ছে সেই আলু দিয়ে, বেসন, চালকুড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে একটা বড়া তৈরি করেছি। আচ্ছা। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজা করেছি, আর পায়েস আছে। আর এখানে বলে দিলাম প্রথমে কী কী আছে না আছে। তো আমার ছেলে এবার খেতে শুরু করবে। যতটুকু খাবার নেই কাট, কেটে খা। বাং ভেঙে নে। আমি ডালটা দিয়ে দিচ্ছি, কমই খাবো, দামবে তো লঙ্কাটা তুলে নে। খেতে আবার দ্বিধাবোধ কি, আমি তো বুঝতে পারছি না। বাইরে কোথাও খাবে না, নিজের ঘরে খাচ্ছে। দ্বিধাবোধ কি, স্যার বেশি খেতে পারি না আর কি। হ্যাঁ, তো অল্প বেশি অল্প খাওয়া করে যায় না। নিজে খা। কোনটা দেবো বল আবার? ফ্রেঞ্চ ফ্রাইজ দাও। ও লঙ্কা খেতে খুব ভালোবাসে, তাই প্রতিদিনই একটা করে লঙ্কা ওকে দিতেই হবে। আমরা বাঙালি, বাঙালি তো বাঁ হাতটা বেশি ইউজ করি না, ডান হাতটা ইউজ করি। তো ডান হাতটা লঙ্কার জন্য ঠিক আছে। যদি হাতটা তুই লঙ্কা খেতে পারিস তো ওটা তো পেটেই যাবে, করি না। বাঁ হাতে কোনো খেতে নেই। মায়ের একটা শিক্ষা দেয়, তাই না? মা যদি না শেখায় তাহলে কে শেখাবে? হয়তো এখনও প্রেস্টিজে লাগবে যে আমি বললাম এখানে সবার সামনে, কিন্তু আমি যদি না শেখাই আমার ছেলেকে, কে শেখাবে? পরবর্তীকালে মাকেই তো শুনতে হবে সব কথা। তাই আমার মনে হয় কারোর কাছে কথা শোনাচ্ছে মায়ের থেকে শিক্ষাটা অনেক বেশি জরুরি। আর আমি মনে হয় বলতে বলতে থেমে গেছিলাম আমার বাবা মার কথা। আমার বাবা মা
আমার সবসময় আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে, সব দিক থেকে করেছে, সব দিক থেকে। হ্যাঁ, আমার বাবা মা ফিনান্সিয়াল, তখন আমি বলতে হয়তো হয়তো কিছু মিস করে গেছি। ফিনান্সিয়াল দিক থেকে মানে টাকা পয়সার দিক থেকে বলে, ফিনান্সিয়াল দিক থেকে হোক, অতটা সাপোর্ট করতে না পারলে আমার যে মানসিক একটা মানে মানুষের যে একটা জোর, আমার বাবা আমাকে সবসময় দিয়ে গেছে, সব সময়। আমি ভেঙে পড়েছি, মুখ থুবড়ে পড়েছি, আমার বাবা আমাকে সবসময় জোর দিয়ে গেছে, না তুই এটা কর, না তুই ওটা কর, না তুই কর, করতে হবে, দাঁড়াতে হবে, তোকে ছেলের মুখের দিকে তাকাতে হবে, তোকে ছেলের জন্য বাঁচতে, কার জন্য করতে হবে না, তোকে কাউকে দেখতে হবে না, তোকে কারুর কেমন কি আমাদেরও দেখতে হবে না, তুই শুধু তোর ছেলের জন্যই কর, ছেলের জন্যই বাঁচ, ছেলের জন্য তোকে উঠে দাঁড়াতেই হবে, জীবনে তো বিপদ আসে, আবার কেটেও যায়। সবসময় আমার বাবা আমাকে সাপোর্ট করে। যখন কোনো মানে যখন মানসিক দিক থেকে আমি ভেঙে পড়ি, তখন আমার বাবার সবসময় একটা কথাই মনে পড়ে, দেখিস না আমি এত লড়াই করে তো ঠিক আছি, আজকে আমার জীবনে কত রকম লড়াই গেছে, তারপরেও তো আমি ঠিক আছি, দেখ আমি হেরেছি। এই যে কথাটা সবসময় কানে, তোকেও দাঁড়াতে হবে তোর ছেলের জন্য, আমরা আছি পাশে, কিন্তু তুই কিন্তু তোর ছেলের জন্য আছিস, তুই দাঁড়া, তুই উঠোন না দাঁড়ালে দাদানের কী হবে, আমার ছেলেকে আমার বাবা দাদান বলে ডাকে, কী হবে কী হবে, সবসময় ওদের একটা চিন্তা কাজ করে। তো আমার বাবা মার সাপোর্ট আমাকে লাইফে কম মানুষই করেছে। আচ্ছা, আমি সপ্তাহ থেকে একটু করে নেবো। হ্যাঁ, দাঁড়া নেবো না, এবার আমাকে আর্থিক জায়গাটা দাও। আত্মীয় স্বজনরাও করেছে, কিন্তু বাবা মার মতো সাপোর্ট তো কেউ করে না। বাবা মা আর আমার আরেকজন আছে, একজন গডমাদার আছে, তাকে আমি আপনাদের ঠিক সময়কালে দেখিয়ে দেবো। এখন তো আমি ব্লগ করতে শুরু যখন করেছি একবার, তখন তো আমি থামবো না, তো আমি দেখাবো আপনাদের, ঠিক সময় মতো করে দেখাবো। যার অনুপ্রেরণায় আমি দাঁড়িয়েছি, সেই মানুষটা আমাকে বলেছে একদিন আমার বাড়িতে এসে, তো বাড়িটা তাই দেওয়া আমাকে, তো সেই মানুষটা আমাকে আমার বাড়িতে এসে বলে গেছে যে শোন, আজ থেকে যখন বাবাই যখন নেই, তখন তুই জানবি তোর লাইফে তোর ছেলে, আর তোর ছেলের লাইফে তুই ছাড়া কিন্তু কেউ নেই। তো আমি হয়তো সেদিন বুঝতে পারিনি কথাটা, তাই আমার হয়তো সেদিন মানসিক অবস্থাটা ঠিক ছিল না, হওয়ার কথাও না, মানসিক অবস্থাটা হওয়ার কথাও না। এত বড় লাইফের মধ্যে আমি অনেক মানে এই জার্নি আমার অনেক দিনেরই জার্নি, কিন্তু আমার হাজব্যান্ড যে চলে যাবে আমি এটা কখনো ভাবতে পারিনি। আমার হাজব্যান্ড আমার দিদা এক্সপায়ার যখন করেছিল, তখন আমি খুব কষ্ট পেয়েছি। আমার দাদু যখন এক্সপায়ার করেছে, তখন আমি খুব ভেঙে পড়েছি, কষ্ট পেয়েছি। আমি তখন অনেক ছোট, আমার বাবা মা যেহেতু থাকাকালীন আমি এগুলো হয়েছে বলে তখন আমার বিয়েটিও হয়নি, তো সেই কালীন আমি ওইগুলোকেও মন থেকে হলেও মানে ঠিক করে মানে কান্নাকাটি করেছি, কিছুদিন কান্নাকাটি করার পরে ঠিকঠাক করে হয়ে গেছে, মানে ঠিক হয়ে গেছে, সেটা বেরিয়েছিল। কিন্তু হাজব্যান্ড চলে যাওয়াটা যে কী জিনিস, মানে আমি বলবো যার এই জিনিসটা হয় সেই একমাত্র বোঝে। কিন্তু তো সেই মুহূর্তে সেই ভদ্রমহিলা বা সেই গডমাদার আমাকে একদিন বলেছিল যে তুই আর তোর ছেলে আর তোকে মেনে নিতে হবে। সে হয়তো সে সময় রাগে হোক অভিমানে হোক বলেছিল, কিন্তু আজ আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি তার কথাটা হুবহু একদম ধ্রুব সত্যি কথাই, যে পৃথিবীতে বাস্তব লাইফটা যা দেখছি আর যা সংঘর্ষ আমি করছি, বা আমরা যেভাবে মা ছেলে করছি, হ্যাঁ বাবা মা অবশ্যই আমার পাশে আছে, তারা সাপোর্ট করছে, তারা সবসময় তো পারে না, তাদের একটা সংসার আছে, তারা সবসময় পারে না জিনিসটা। তো আমরা যে সাফার করছিলাম এতদিন ধরে করছি, ওই জার্নিটা এখনও ঠিকঠাক আমাদের হয়নি, মানে এখন আমরা সেভাবে দাঁড়াতে পারিনি। ছেলেটা তো খুবই ছোট, তো ওকে তো আমি আর পড়াশোনায় ছাড়িয়ে অন্য কিছু করতে বলতে পারি না, তো ওর কেরিয়ারটা শেষ হয়ে যাবে, তার জন্য এখন আমি চুপচাপই মানে কোনো রকমের যেরকমভাবে চলছে, ভগবান যেভাবে চালাচ্ছে, যখন না খেতে পেয়ে মরেও যাচ্ছি না, ছেলেটাকেও ঠিকঠাক করে খেতে দিতে পারছি, ব্যাস সেটাই। ভাত দিই একটু, হ্যাঁ একটু এইভাবে আমাদের লাইফটা চলছে। তা আমার জীবনে আমার বাবা মা মানে ভূমিকাটা অনেকটা, আমার বাবা মার ভূমিকাটা অনেকটা।
আমার বাবা মা ছাড়া আমি কিছু বুঝতাম না, সত্যি কথা বলতে এখন কিছু বুঝি না। তবুও আমার এক সময় মনে হয় না না এটা খেয়ে নে, পুরোটা দিয়ে দিলাম, খেয়ে নে। তো মেখে মেখে খেয়ে নে, ভাত দিয়ে একটুখানি, একটু ভাত দিই, একটু, হ্যাঁ একটু ভাত করে একটু দেবো। ব্যাস ব্যাস ব্যাস, আর না। তো সেই মুহূর্তে বাবা মার যে ভূমিকাটা কী সেটা আমি এখন বুঝতে পারছি। তবে আমার ছেলে বুঝে, আমার ছেলে জিনিসটা জানে, আমার ছেলেটা অনেকটা বুঝতে হবে। হ্যাঁ ভুলে গেছিলাম আমি, বললি না না ঠিক আছে। ও যদি সত্যি কথা বলতে, ও যদি আমার লাইফে সহযোগিতা না করতো, ও যদি না বুঝতো, তাহলে হয়তো আমি জানি না আমি কী করে করতাম। কিন্তু একমাত্র যদি কেউ আমাকে শেষ পর্যন্ত সাপোর্ট করে সেটা আমার ছেলে, আমার বাবা মা। তো এই তো আমাদের লাইফ এখন এই মুহূর্তে। ভবিষ্যতে তো আগেই বললাম যে কী করব না করব কিছু বুঝে উঠতে পারছি না। যেহেতু ওর পড়াশোনাটা শেষ হওয়ার পরে হয়তো কিছু তো আমাকে করতে হবে, কিন্তু যতক্ষণ ওর পড়াশোনাটা চলবে, ওকে ফেলে তো আমি কোথাও বাইরে কাজ করতে পারছি না, বাইরে যেতেও পারছি না। তারপর যে লকডাউনের বাজে, আমি তো এখন কোনো কাজও পাবো না, আর বলে লাভও নেই। তো দেখি শেষমেশ কী হয়। তো আর আমিও চাই না এই বৃদ্ধ বয়সে আমার বাবাকে ছেড়ে বারবার আমার মা আমার বাড়িতে প্রতিদিন রাত্রেবেলায় আসুক, এটা আমি চাই না। মা যেটুকু আমার জন্য করেছে, যতটা করেছে, তার জন্য তো বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না, এটা তো ঠিক কথাই, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তো আমি চাই না, মানে আমি মন থেকে চাই না যে তারা শেষ বয়সে, মানে স্বামী হারার যন্ত্রণাটা যে কী সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি এখন। আর আমার মতো হয়তো অনেক মানুষই আছে যারা বুঝতে পারে। বয়সটা কোনো ম্যাটার না, হারানোর যন্ত্রণা সব থেকে বেশি। তো তো আমি চাই আমার বাবা মা একসঙ্গে থাকুক, তারা শেষ বয়সে অন্তত তারা একসাথে থাকুক, তারা ভালো থাকুক, তারা সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ব্যাস। আর তোমার কিছু বলার নেই, সবটা টেনে নে। আমি তো আগের দিনই বলেছিলাম আমার ছেলের পরিষ্কার করে খাওয়া দাওয়া, সেটা আমি আপনাদের লাস্টে দেখিয়ে দেবো একবার। খুবই পরিষ্কার করে খায়, ওর মতো সুবোধ বালক আর কেউ নেই, খুব ভালো পরিষ্কার করে খেতে জানে ও। ভালো করে টেনে টেনে মা এগুলো মা, এই পোর্শন থেকে ঘুরিয়ে নে। কেন সবাইকে তুই দেখিস না মায়েরা বকে? খুব রেগে যাচ্ছে আমার উপরে, ভীষণ রেগে যাচ্ছে। মানে এখন আর কিছু বলতে পারছে না, স্ক্রিনের সামনে আছে তো কিচ্ছু বলতে পারছে না, কিন্তু এরপরে বলবে আমাকে কেন বলছিলে এটা, কেন বলছিলে ওটা, কেন লোকের সামনে বলছিলে, এইটা বলবে। কিন্তু কি করব, আর কত শেখাবো, জন্মের পর থেকে শিখিয়েই যাচ্ছি, এটা কর ওটা কর, এত এত জ্ঞান দিতে দিতে লাস্টে আমাকে আর মানবেই না। কিন্তু কি করব, এটা দিয়ে পুরো ভাতটা মাখ না, আর এটাকে মধ্যেখানে টেনে নিয়ে যায়। আগের ভিডিওতে আমার ছেলের একটা গাওয়া গান ছিল, ওই আগের ভিডিওতে আমার ছেলের একটা আগে গান ছিল, সেই গানটা আপনারা শুনেছেন। কিছু হয়েছে না, গানটা বাবার খুব পছন্দের গান ছিল। ওর বাবার আরও পছন্দের গান আছে, এগুলো আপনাদের শোনার সবটাই, একদিনে তো সবটা হয়ে ওঠে না, কিছু কিছু গান আছে, পরে এক এক দিন করে এক একটা শোনাবো। তা একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা জানি না কি হবে না হবে, দেখি তো কি হয়। আগে তো পড়াশোনাটা ঠিক মতো করে করুক,
সবটা তো আর জোর দিয়ে প্রেশার দিয়ে কিছু করানো যায় না, যতটা এগোবার ততটা এগোবে। আর আজ আমার এই ব্লগ, আগের ব্লগটা আর এই ব্লগটা নিয়ে আমার দুটো ব্লগ হলো করা। আমি জানি না যে আমি ঠিকঠাক করে কথা বলতে পারছি কি না, বা আপনারা বুঝতে পারছেন কি না আমার কথা, বা কোনো যদি ভুল ত্রুটি থাকে নিজের বোন বা মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন। তো আর যা সময় চলছে এখন, এই করোনার সময়টা, যতটা পারবেন ঘর থেকে কম বেরোবেন, মাস্কটা তো অবশ্যই ইউজ করবেন, স্যানিটাইজিং তো আমি তো মানে বলছি, সবাই জানি সেটা সবাই করছে, এটা বলার কথা নয়, কারণ এটা এখন না করলে উপায় নেই, বাড়ি থেকে বেরোতে গেলে তো এগুলো করতেই হবে। কিন্তু নিজের সাবধানতা নিজে রাখতেই হবে, নিজেকেই দেখতে হবে, নিজেকেই সুস্থ রাখতে হবে, তবে তো আপনার পরিবারটা চলবে। আমি যে কোনো মানুষের ক্ষেত্রেই বলছি, নিজের পরিবারকে নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে, তবে সে গাড়ির ইঞ্জিন যদি খারাপ হয়ে যায় তো গাড়ি তো চলবে না। সেই টান একবার করে আমাকে দেখছে, একবার করে ভাতটা মাখছে, একবার করে দেখছে, মানে প্রচণ্ড রাগ উঠছে, প্রচণ্ড রাগ, কিন্তু বলতে পারছে না কিছু, টাইম বেশি কি বলবে ও। কিন্তু কী করবে, আমি বলেই যাবো যতদিন না ও শুধরোবে না নিজেকে। পরিস্থিতির চাপে মাকে সন্তানকে বন্ধুও হতে হয়, পরিস্থিতিতে মাকে গার্জেনও হতে হয়, পরিস্থিতিতে মাকে বাবার ভূমিকাও পালন করতে হয়, পরিস্থিতিতে মানুষকে সব কিছুই করতে হয়, পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। তো আমি এখন একটা সিঙ্গেল মাদার, তো আমার সেই জায়গায় দাঁড়িয়ে ওকে বাবার মতো করে, ওর মায়ের মতো করে শাসনও করতে হবে, আর যে স্টেজে ও যাচ্ছে সেই স্টেজে দাঁড়িয়ে আমাকে ওকে বন্ধুর মতো লিডও করতে হবে, সবটাই আমাকেই করতে হবে। তো এখন যেহেতু ঠিকঠাক করে খাচ্ছে না, এখন মা, পরে যখন কোনো গানটা পারবে না, তখন গানটা হয়তো এটা ভুল করবো ওটা করবো, তখন একটা গুরু হিসেবে ঠিক করতে হবে। যদিও আমি গান টান শিখি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরিয়ে দিতে পারি, একটু আধটু ভুল আমি ধরিয়ে দিতে পারি। আর যখন বদমাশি করবে তখন হব আমি মা, গার্জেন, শাসন করতে হবে। আবার কখনো খুনসুটি, কখনো ঝগড়া, কখনো আবার মাকে এসে জড়িয়ে ধরা, তো এগুলো তো একটা ছেলে আর মায়ের মধ্যে হয়, এটা নিই না। হাতটা ধুয়ে আসবো আগে। হাত ধুয়ে নিয়ে খেতে পারি। তো এটা তো Excuse me. এটা তো হয় ন্যাচারালি ব্যাপার, একটা সন্তানের সাথে একটা মায়ের যে সম্পর্কটা, খুবই স্ট্রং বন্ডিংটা যেন ভালো, আমি তো মনে করি সব মায়েদের সঙ্গে সব সন্তানদের সম্পর্কটা বা বন্ডিংটা যেন ভালো থাকে। বস। এবার খাও। হাতটা ধুয়ে এলো, হাতের মধ্যে তরকারি মাখা ছিল, পাচ্ছিল না, লাস্টে উঠে চলে যেতে হলো ওকে, উঠে হাতটা ধুয়ে এবার আবার বসেছে বাকিটুকু শেষ করতে। এত ভয়ে সিটিয়ে রয়েছে যেন মনে হচ্ছে মারবো, বুঝতেই পারছেন কতটা ভয় পায় আমাকে, আর ঠিক উল্টোটা হয়ে যাবে এরপরে।
তখন আর আরেকটা কথা, রাত্রেবেলা যখন আমরা শুই মা বেটাতে, তখন ও হয়ে যায় আমার মা, যেহেতু আমার মা এখন আসে না, ও হয়ে যায় আমার মা, আমি হয়ে যাই ওর সন্তান। রাত্রেবেলায় আমাকে জড়িয়ে ধরে গায়ে হাত পা দিয়ে যে আমার হাতে তুমি ঘুমাও নিয়ে ওইভাবেই সে একদম মায়ের মতো করে। তো এখানে বস আগে বলে দিই। তো অনেকক্ষণ জানি না আমি ভিডিওটা লেন্থ হলো কিনা, অনেকটা লেন্থি হয়ে গেল হয়তো, কিন্তু বললাম আজকে অনেক পুরো ডেটা কথা, কভারেজ করলাম। পুরো ডেটা কভারেজ করলাম, একবার সন্ধ্যেটা আর বাকি রইলো, তবে হ্যাঁ। ওটা একদিন করে দেবো। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত যা হলো আপনাদের দেখালাম, তার মধ্যে হয়তো একটা গান আমার ছেলে শোনালো, আর আমার তো একটুখানি প্রথমে ছিল। তো আজকে এই পর্যন্তই, নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে সাবধানে রাখুন, নিজের পরিবারকেও সাবধানে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর পেজের সাথে জুড়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।